নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প উদয়ন গৌতমের লেখা রাকিবপুরের বটগাছ। হায়দ্রাবাদ থেকে অ্যানথ্রোপোলজিতে মাস্টার্স করার পরে সেবন্তী ফিরে এসেছে নিজের গ্রাম রাকিবপুরে। মুর্শিদাবাদের এক প্রান্তে রাকিবপুরের একদিকে একটানা খাল পদ্মায় গিয়ে মিশেছে, গ্রামের অন্য প্রান্তে একটা বড় মাঠ, তারপর শুরু আর একখানা গ্রামের। সেবন্তীরা ছোটবেলাতেই গ্রাম ছেড়ে কলকাতায় চলে গিয়েছিল। তার বাবা চাকরি করতেন একটি বেসরকারি সংস্থায়। কলকাতায় গ্র্যাজুয়েশনের পরে সেবন্তী পাড়ি দেয় হায়দ্রাবাদে। সেখানেই সদ্য মাস্টার্স ডিগ্রি শেষ করে মাসখানেকের জন্য ফিরেছে। রাকিবপুরে এসেছে খানিক বায়না করেই। গ্রামের বাড়িতে লোক বলতে ছোট কাকু বিশ্বনাথ সপরিবারে থাকেন। তাঁরই একমাত্র ছেলে 14 বছরের রাজু এখন দিন কয়েক হলো সেবন্তীর গ্রাম বেড়ানোর সঙ্গী। রাকিবপুর সমৃদ্ধ গ্রাম। কৃষক, জেলে, ছোট ব্যবসায়ী অনেকেই মিলেমিশে জমিয়ে রেখেছেন গ্রামের পরিবেশ। ফি শনি মঙ্গলবারই কোনো না কোনো বাড়িতে কোনো না কোনো দেবদেবীর পুজো হয়, আর সেবন্তী ও রাজুর নিমন্ত্রণ থাকে সেখানে। এমনই এক দুপুরের ভোজে বটগাছের কথাটা উঠল। কথাটা তুলেছিল রাজুর সহপাঠী সৈদুল। দিদিকে বটগাছটা দেখিয়েছিস? রাজু ঘাড় নেড়েছিল। সৈদুলের মা কথাটা একটু অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন। বটগাছ আবার কি দেখবে রে? বটগাছ বটগাছ, ওতে দেখার কি আছে? বাধ্য ছেলের মতো সৈদুল চুপ করে গিয়েছিল। সেই দুপুরে এ নিয়ে আর কথা হয়নি। সেবন্তী কথাটা তুলল রাতে খাওয়ার সময়। কাকিমা, এখানে কোনো বটগাছ আছে? প্রশ্নটা কানে যেতেই বিশ্বনাথের রুটি চিবোনো বন্ধ হয়ে গেল। স্ত্রীর দিকে একবার তাকিয়ে রাজুর দিকে নজর ফেরালেন। বটগাছের কথা এলো কোত্থেকে? রাজুর নিরুত্তর। সেবন্তী উত্তর দিল, আজ দুপুরেই জানতে পেরেছি কাকু, সৈদুল বলছিল। বিশ্বনাথ আরেকবার স্ত্রীর দিকে চাইলেন। সেবন্তীর কাকিমা মৃদুলা আস্তে করে বললেন, তোমার ইচ্ছে হলে বলো গল্পটা, আমারও অনেকদিন শোনা হয়নি। এবার রাজু সায় দিল, হ্যাঁ হ্যাঁ বাবা, বলো বলো, গল্পটা দিদিকে বলো না। সেবন্তীর কৌতূহল অনেকটা বেড়ে গেল। বটগাছ তার অপরিচিত নয়। এই গ্রামে এসেও বেশ কয়েকটা চোখে পড়েছে আশেপাশে। কোন বটগাছের কথা হচ্ছে? কি এমন গাছ সেটা? দু একটা অলীক কল্পনায় নিজেরই হাসি পেল। অন্যদিকে খাওয়া থামিয়ে বিশ্বনাথ চোখ বন্ধ করে কি যেন ভাবছিলেন। কয়েক মুহূর্ত পরে বললেন, শোনো তাহলে, সেবন্তীর জন্য প্রথম থেকেই বলি। আমাদের বাড়ি থেকে বেরিয়ে ডানহাতি রাস্তাটা খানিকটা এগিয়ে যে তেমাথায় মিলেছে, সেখান থেকে বাঁদিকে মোড় নিয়ে মাইল খানেক হাঁটলে ছোট মসজিদ। ওটাই বলতে গেলে এই রাকিবপুরের সীমানা। তারপর খানিকটা জঙ্গুলে জমি, সেটা পেরোলে টানা খাল। এ পর্যন্ত বলে একটু দম নিলেন বিশ্বনাথ। তারপর আবার শুরু করলেন। ওই মসজিদ আর খালের মাঝ বরাবর একটা বটগাছ আছে, বহু পুরনো। এমন বিশেষ কিছু সেখানে ছিল না। ওদিকটায় লোকজনের আনাগোনাও কম, শুধু কিছু জেলে মাছ টাছ ধরতে যেত। মসজিদেও কিছু নেই, ভেঙে চুরে পড়ে রয়েছে। ঘটনার সূত্রপাত বছর 12 আগে, সেই যেবার গোটা জেলায় বন্যা হলো তারপরে। আমাদের দালানে তো জল ঢুকে গিয়েছিল। এখানকার সব বাড়িঘরেরই এক অবস্থা। তো সেই জল নামার পরে পঞ্চায়েতের লোকেরা এসেছিল আগাছা কাটতে। ছোট মসজিদের পিছনের জমিতে আগাছা কাটতে গিয়ে ওরাই দেখে ঝুপসি বটগাছের তলায় আস্তানা গেড়েছেন এক সাধু বাবা। রাজু চোখ বড় বড় করে শুনছে। সেবন্তীর হাতের এঁটো শুকিয়ে কাঠ। মৃদুলাও একমনে শুনছেন সেই গল্প। বিশ্বনাথ বলতে থাকলেন, সেই সাধু বাবাকে বিশেষ কেউ ঘাঁটায়নি। বোধহয় কয়েকজন যাতায়াত করেছিল মাদুলি কবচের জন্য। আমরা কোনোদিনও তাকে দেখিনি। শুনেছি মাসখানেক ওই গাছের তলায় কিসব সাধন ভজন করে উনি চলে গিয়েছিলেন। তারপরেই গুজবটা রটল। জানোই তো পাড়া গাঁয়ের ব্যাপার। সন্ধ্যের পর কে এক জেলে নাকি ওদিকে গিয়েছিল, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজা হয়েছিল, কিন্তু সন্ধান মেলেনি। সেবন্তী জানতে চাইল, থানা পুলিশ কিছু হয়নি? বিশ্বনাথ বললেন, হয়েছিল বটে, ওই নিয়ম রক্ষা। যতদূর মনে পড়ে তার ঠিক পর থেকেই কারা যেন রটিয়ে দিল ওই বটগাছে নাকি এক পেতনি থাকে, লাল পাড় শাড়ি। কেউ কেউ নাকি রাতে গাছ থেকে দুটো পা ঝুলতে দেখেছে। এর সত্যি মিথ্যে মাথা মুন্ডু কেউ জানি না।
সেই সময় থেকে ওদিকটার ধারে কাছে আমরা কেউ যাই না। এই হলো গল্প, এবার সবাই হাত ধুয়ে নাও। রাজু দুম করে বলে বসলো, শহীদুলরা বলে ওদিক থেকে নাকি সন্ধ্যের পর ফিসফাস আওয়াজ আসে, আমরা তো ভয়ে খেলতে যাই না। সেবন্তী বলল, কিছু দেখেছিস নাকি? রাজু চোখ গোল করে বলল, পাগল, যাই না ওদিকে। এবার কাকিমা তাড়া দিলেন, এই ওঠ তোরা, রাত হয়ে গেছে, উঠে হাত ধুয়ে নে। রাকিবপুরে আসা স্তক সেবন্তীর মনে একটা গোপন ইচ্ছে ছিল। খানিকটা পড়াশোনার স্বার্থেই হোক বা খানিকটা কৌতূহল, গ্রামীণ গল্পগাথা নিয়ে তার গবেষণা করার প্রতি ঝোঁক জন্মেছিল। বলতে গেলে অনেকটা সে কারণেই এই রাকিবপুরে আসা, যদি কোনো সূত্র পায়। বটগাছের গল্প তাকে উৎসাহী করে তুলেছে। রাতে রাজুকে একবার জিজ্ঞাসা করে নিয়েছে, কাল ওই বটগাছ দেখে আসবো, যাবি তো? রাজু কিছু বলেনি, কিন্তু একদিনে খুড়তুতো ভাইটিকে চিনেছে সেবন্তী। সাদামাটা গ্রামের ছেলে, বাইরে থেকে আসা দিদির অনুরোধ সে ফেলতে পারবে না। ঠিক তাই হলো। রাজুকে রাজি করাতে সময় লাগলো না। একটাই শর্ত, সেবন্তীর কাকু কাকিমা যেন কিছু টের না পান। বিকেল গড়ানোর আগেই দুজনে রওনা দিল। সেবন্তীর হাতে স্মার্টফোন আর একটা বড় টর্চ লাইট। রাজু আর কিছু না পেয়ে একটা উইকেট নিয়ে এসেছে। ভূত হোক পেতনি হোক, জম্পেশ করে দুঘা বসিয়ে দিতে পারবে ভয় পেলে। মসজিদ পেরিয়ে ডান দিকে তাকাতেই চোখে পড়ল বটগাছখানা। জায়গাটা একটু ছায়ান্ধকার, বিকেলের আলোর তেমন তেজ নেই। রাজু বলল, বেশি কাছে যাব না দিদি, খান কয়েক ছবি আর ভিডিও তুললেই তো কাজ শেষ। সেবন্তী একটু হেসে এগিয়ে চলল বটগাছটার দিকে। সামনে আসতে চোখে পড়ল গাছটার গুড়িতে প্রচুর সুতো টুতো বাঁধা। ঝুড়িগুলোতেও ইটের টুকরো বাঁধা, সব কালচে হয়ে গেছে, শ্যাওলা ধরেছে। গাছটা পুরনোই বলতে হবে। একটু এগিয়ে গুড়িতে হাত ছোঁয়াতে যেতেই ভয় খাওয়া গলায় রাজু বলে উঠল, হাত দিস না দিদি, কাছে যাস না। কানে কথা গেল না সেবন্তীর। পরন্ত সূর্যের আলোয় সেলফি ক্যামেরা চালু করে গাছটার এদিক সেদিক ঘুরতে ঘুরতে সে বলা শুরু করল, আজ 12ই নভেম্বর। আমি সেবন্তী রায় মুর্শিদাবাদ জেলার রাকিবপুর গ্রামে এক রহস্যময় বটগাছের সামনে থেকে বলছি। গ্রামে গুজব এই গাছে নাকি এক পেতনির বসবাস। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম গাছের নিচে, এখনো কোনো প্রমাণ চোখে পড়েনি। রাজুর চিৎকারে কথা থামালো সেবন্তী। রাজুর দিকে তাকিয়ে দেখলো সে গাছটার ওপর দিকে তাকিয়ে কি যেন দেখছে। রাজু চেঁচালো, দিদি চলে আয়, চলে আয়, গাছের ওপর। কথা শেষ হলো না, ঝনাত করে কি একটা পড়লো মাটিতে। রাজু তো চেঁচিয়ে চলেছে, চলে আয় দিদি, এদিকে চলে আয়। হাত থেকে তার উইকেট মাটিতে পড়ে গেছে। এক দৃষ্টে গাছের পাতা ভর্তি ডগার দিকে তাকিয়ে রাজু ডেকে চলেছে। চলে আসার আগেই গাছের শিকড়ের মধ্যে জিনিসটা নজরে পড়ল সেবন্তীর, এক ছড়া রূপোর নূপুর। কাছে যেতেই রাজু বলে উঠল, নিস না নিস না, ওটা ফেলে দে, ওটা ওর, ওটা ওর। কার নূপুর? কি যাতা বলছিস? চল বাড়ি চল। এই বলে রাজুর হাতটা ধরে ঘুরতেই পিছনে পায়ের শব্দ পাওয়া গেল। পচা পাতার স্তূপে পা ফেলে কেউ আসছে। দুজনেরই সাহস হলো না পিছন ফেরার। এবার শুরু হলো ফিসফিসানি আওয়াজ, মহিলার স্বর। কি ভাষা বোঝা যাচ্ছে না। ভাই বোন ভয়ে কাঠ, পা সরছে না কারো। পিছনের পায়ের আওয়াজ ওদের কাছে চলে এসছে। দুজনেই চোখ বুজে রয়েছে। সেবন্তী শক্ত করে ধরে আছে রাজুর হাত। বাতাস ভারী মনে হচ্ছে, যেন শ্বাস নিতে গিয়ে বুক ফেটে যাবে। পিছন থেকে রিনরিনে মহিলা কণ্ঠ শোনা গেল, এখানে কেন এসেছিস? কি এক মন্ত্র বলে দুজনেই সেদিকে ফিরল কাঠের পুতুলের মতো। ঘনিয়ে আসা সন্ধ্যায় লাল পাড় নজরে পড়ল বেশি। ঘোমটা টানা এক মহিলার অবয়ব, লম্বা ছিপছিপে চেহারা, সাদা শাড়িতে মোড়া। দুজনের কারোর মুখেই কথা সরে না। আবার শোনা গেল সেই গলা, চলে যা, এখনই চলে যা। সেই সন্ধ্যায় ভাই বোন কিভাবে বাড়ি ফিরে এলো তার দুজনেরই মনে নেই। কাকু কাকিমার যাতে সন্দেহ না হয় তাই ফোনের ক্যামেরায় গ্রামের মন্দিরের আরতির একটা ভিডিও রেকর্ড করে রেখেছিল সেবন্তী। প্রশ্ন করলে আরতি দেখছিলাম বলে দেবে। রাতে কেউ বিশেষ কথা বলেনি। রাজুও আশ্চর্য রকমের চুপ করে গিয়েছিল। শোয়ার আগে সেবন্তী টের পেল জিন্সের পকেটে সেই নূপুরটা রয়ে গিয়েছে। জানলা দিয়ে ফেলে দিতে গিয়েও সেটা ফেলল না, ব্যাকপ্যাকের সামনের পকেটে সে রেখে দিল। ওর জানতেই হবে গাছের মগডালে কি দেখে রাজু অমন চুপ করে গেল।
কিন্তু পরদিন সকাল থেকে রাজু নিখোঁজ। মৃদুলা ঘুম থেকে উঠে দেখেছেন ছেলের ঘরের দরজা হাট করে খোলা, ভিতরে কেউ নেই, বিছানা এমন ভাবে পাটপাট করা, কেউ শোয়নি সেখানে। সদর দরজায় রোজ রাতে নিজের হাতে তালা দেন কাকু বিশ্বনাথ, চাবি ঝোলানো থাকে তাঁরই ঘরের দরজার সামনের আংটায়, সেই চাবিও অদৃশ্য। স্পষ্ট বোঝা যাচ্ছে ভিতর থেকেই দরজা খুলে কেউ বেরিয়ে গিয়েছে। দুপুরের পর বিশ্বনাথ আর অপেক্ষা না করে থানায় ডায়েরি করলেন। খোঁজ খবর শুরু হলো। রাজু এমনিতে ভারী বাধ্য ছেলে, না জানিয়ে কোথাও যায় না। গেল কোথায় ছেলেটা? কাকিমা কান্নাকাটি শুরু করেছেন। মাথায় চিন্তাটা আসতেই বাড়ি থেকে ছিটকে বেরোলো সেবন্তী। গন্তব্য সোজা সেই বটগাছ, আর তার হাতে সেই নুপুরটা। কাছাকাছি যেতে নজরে পড়ল গতকালকের ফেলে যাওয়া উইকেটখানা। তার পরের বস্তুটা দেখেই আতঙ্কে গলা বুজে এলো তার। হাত কয়েক দূরেই পড়ে রয়েছে এক পাতি জুতো। রাজুরই জুতো, সন্দেহ নেই। সেবন্তী একটা কাজ করল, মুঠোর মধ্যে নুপুরটা রেখে বিড়বিড় করে বলল, এই নাও তোমার জিনিস, রাজুকে ফিরিয়ে দাও। বটগাছের গোড়ায় নুপুরটা ছুঁড়ে ফেলে দিয়ে সেবন্তী আর পিছনে দেখল না, হাঁপাতে হাঁপাতে সোজা ফিরল বাড়িতে। সে রাতে রাজু বাড়ি ফেরেনি। পরের দিনও না, তার পরের দিনও না। দিন কতক পরে সেবন্তী নিজেই রাকিবপুর ছেড়ে ফিরে এলো কলকাতায়। ভারী অপরাধী বোধ হচ্ছে তার। কাকু কাকিমার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। শাস্তি পেলে তারই পাওয়া উচিত। রাজু নির্দোষ, সেই তো ভুলিয়ে ভালিয়ে রাজুকে নিয়ে গিয়েছিল। ঘটনার পর থেকে সেবন্তীও নিজের মুখে কুলু পেটেছিল। বাড়িতে কারোর সঙ্গে বিশেষ কথা বলেনি, শুধু ভেবেছে রাজুর কথা। মাসখানেক পরে সে ঠিক করলো হায়দ্রাবাদেই ফিরে যাবে, গবেষণা শুরু করবে। যা হওয়ার তা হয়ে গেছে, কৌতূহল তো আর অন্যায় নয়। যদি বেঁচে থাকে রাজু ঠিক ফিরে আসবে, রাকিবপুরের সেই বটগাছই তাকে ফিরিয়ে দেবে। জোর করে অন্যদিকে মনটাকে ঠেলে দিল সেবন্তী, কারণ কাল সকালেই ফ্লাইট। ব্যাগ ট্যাগ সব গোছানো। ব্যাকপ্যাকটায় ল্যাপটপ ঢুকিয়ে পকেট বন্ধ করলো। সামনের পকেটে হেডফোনটা রাখতে যেতেই হাতে কি যেন ঠেকলো। জিনিসটা হাতে নিয়ে তীব্র আতঙ্কে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল সেবন্তী। দেওয়ালে লেগে মৃদু ঝনাত শব্দে মেঝেতে পড়ল সেই এক ছড়া রূপোর নুপুরটা। গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ এবং নমস্কার।